আজকের প্রশ্নোত্তর পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্ঘ্য মিত্র তরফদার। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। ডক্টর তৌহিদুল হক, স্বাগত আপনাকে আজকে আমাদের প্রশ্নোত্তর পর্বে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে গ্রিন টিভিকেও ধন্যবাদ এই ধরনের একটি আয়োজনে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমেই আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। বর্তমান প্রেক্ষাপটে অপরাধের বিশ্লেষণ এবং এর অপরাধ প্রবণতা রুখতে আইনি ব্যবস্থার কি নেওয়া উচিত। প্রথমে যে প্রশ্নটি আপনাকে করতে চাই, বর্তমান সময়ে দেশে অপরাধের ধরন এবং প্রকৃতিতে কি ধরনের পরিবর্তন ঘটেছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা বা নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে সময়ের পরিক্রমায় বা সময়ের প্রেক্ষাপটে অপরাধের ধরনে বা অপরাধ সংগঠিত হওয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়াগত যে পরিবর্তনগুলো হয় সেগুলো আমরা আমাদের দেশে লক্ষ্য করছি। আমরা যদি মোটা দাগে এই পরিবর্তিত পরিস্থিতিতে অপরাধের ধরন এবং এটি সংগঠিত হওয়ার প্রসঙ্গগুলোকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখছি যে অপরাধ সংগঠিত হওয়ার ক্ষেত্রে শক্তির প্রয়োগটা বেশি হচ্ছে। সেটি রাজনৈতিক শক্তির প্রয়োগ হোক, সেটি কয়েকজন একত্রিত হয়ে তার একটি সম্মিলিত শক্তির প্রয়োগ হোক, কিংবা পারিবারিক প্রেক্ষাপট কিংবা এলাকাভিত্তিক হোক, কোনো না কোনোভাবে অপরাধ সংগঠিত হওয়ার ক্ষেত্রে শক্তির ধরন প্রয়োগটা খুবই গুরুত্বপূর্ণ। এখন শক্তির প্রয়োগটা কেমন হবে সেটি আসলে নির্ভর করে যে কোনো একটি দেশে আইনের শাসনের মাত্রা কিংবা তার সূচক এবং একই সাথে দেশের মধ্যে আইন মানার প্রবণতা কিংবা মানসিকতা কেমন। আমরা যদি আইন মেনে চলার মানসিকতা, সকলের ক্ষেত্রে সমানভাবে আইন প্রয়োগের যে উপযোগী অবস্থা, এই প্রসঙ্গগুলোর আলোকে যদি আমরা বোঝার চেষ্টা করি, এই সূচকে দেশ হিসাবে বা সমাজ হিসাবে বা নাগরিক হিসাবে আমরা খুব ভালো অবস্থানে নেই। কারণ আমাদের এখানে আমরা দেখছি যে আসলে যিনি ক্ষমতাধর, সেটি অর্থের প্রশ্নে ক্ষমতাধর কিংবা রাজনৈতিক ক্ষমতা বা শক্তির প্রশ্নে ক্ষমতাধর কিংবা তার প্রভাব বিস্তার করতে পারেন এই প্রশ্নে ক্ষমতাধর, তারা নানাভাবে অপরাধ সৃষ্টি করার ক্ষেত্রে কিংবা অপরাধ করে আইনের মুখোমুখি হওয়া থেকে নানাভাবে তারা পার পাওয়ার চেষ্টা করেন। সেই পার পাওয়ার চেষ্টা হিসাবে এই শক্তিগুলোকে তারা ব্যবহার করেন। এবং অনেক সময় এরকমও হয় যে তাদেরকে ধরাও হয়, তাদেরকে গ্রেপ্তারও করা হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তাদের একটা জোট শক্তি এসে তাকে নিয়ে চলে যায়, জেল থেকে রক্ষা করে চলে। আপনি যথার্থই বলেছেন। আমরা কিন্তু গত 18 মাসে এরকম অসংখ্য ঘটনা আমরা লক্ষ্য করেছি যে অপরাধ করেছে, আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেছে, তার দলের লোক অথবা তার অপরাধের সহযোগীরা পুলিশের কাছ থেকে থানায় নিয়ে যাওয়ার সময় অথবা থানা থেকে আসামি ছিনতাই করে নিয়েছেন বা ছিনিয়ে নিয়েছেন। তা এর মানে হলো আইনের শাসনের একটা ঘাটতি আছে। এবং আইনের শাসনের ঘাটতিটা কোথায়? যে সবাই আইন মানবে এই কথা বলছে যদি তার সুবিধা হয়, অর্থাৎ আইন মানার ক্ষেত্রে সবাই রাজি আছে যদি সেই মানার ক্ষেত্রে তার সুবিধা হয়, এবং সেটি অপরাধ করার ক্ষেত্রে সুবিধা হোক অথবা সমাজের বা রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো সুবিধা আদায় করার প্রেক্ষাপটে হোক। তো এই প্রসঙ্গে আমরা দেখছি যে অপরাধ করছে কিন্তু সে নানা ধরনের শক্তি প্রয়োগ করে নিজেকেই আইনের মুখোমুখি হওয়া থেকে তার পরিত্রাণ ঘটাতে পারছে বা নিজে বেঁচে যাচ্ছে। তো এই বেঁচে যাওয়ার প্রসঙ্গগুলো যত বেশি হবে, সমাজের মধ্যে আইন মানার সংস্কৃতি তত পিছিয়ে যাবে। মানুষ আইন মানতে চাইবে না, কারণ যখন দেখবে যে কেউ আইন মেনে পিছিয়ে যাচ্ছে, আইন মেনে সমাজ কিংবা রাষ্ট্রের কাছ থেকে তার যে নাগরিক হিসাবে তার যে প্রাপ্যতা, সেই প্রাপ্যতা সে পাচ্ছে না, বরং সমাজের শক্তিধর গোষ্ঠীগুলো বা ব্যক্তিদের কাছ থেকে সে নানাভাবে নির্যাতিত হচ্ছে, হুমকির মুখোমুখি হচ্ছে কিংবা তার ক্ষতি করা হবে, এই ধরনের নানা ধরনের হুমকি প্রদান করা হচ্ছে। এই ধরনের হুমকিগুলো মানুষকে এক ধরনের আইন মানার ক্ষেত্রে ভীতশ্রদ্ধ করে। তো এটাই হলো রাষ্ট্রের যেরকম সবচেয়ে কার্যকরী একটি প্রক্রিয়া বা বৈশিষ্ট্য হওয়া উচিত, বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর ক্ষেত্রে, যে আইন সে সকলের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগের পরিবেশ রাখবে। কেউ যাতে অর্থ দিয়ে প্রভাব বিস্তার করে কিংবা নানা ধরনের কূটকৌশল দিয়ে যে আইনের প্রয়োগের জায়গাটা নিয়ন্ত্রণ করতে না পারে,
এই উদাহরণের জায়গাটা নিয়ন্ত্রণ করাটা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তো আমাদের এখানে রাষ্ট্র কিংবা বিগত সময়ের সরকারগুলোর ক্ষেত্রে বলুন, সেটি অন্তর্বর্তীকালীন সরকার বলুন, তার আগের রাজনৈতিক সরকারের ক্ষেত্রে বলুন, আমরা এই প্রসঙ্গগুলোর চর্চাটা সবসময় একটা অভিযোগ মিশ্রিত ছিল যে বিচারকে প্রভাবিত করা যায়। এবং বিগত রাজনৈতিক সরকার তো বিরোধী দলের মত, বিরোধী অবস্থানের মত দমন করার জন্য হামলা মামলা এই প্রসঙ্গগুলোর অনেক কিছু আশ্রয় তারা করেছে। নিয়েছে। তাহলে এই আশ্রয়গুলো যখন সমাজের মধ্যে দীর্ঘ সময় ধরে তার একটা সংগঠিত হয় কিংবা চর্চা শুরু হয়, তখন নানা প্রক্রিয়ায়, নানা ধাপে, নানা কৌশলে এবং ব্যক্তির সূত্র ধরে তার এক ধরনের পুনরাবৃত্তি ঘটে। কারণ যে ব্যক্তি রাজনৈতিক কারণে হামলা মামলার শিকার হয়েছেন, তিনি অপেক্ষা করেন যখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি ন্যায় বিচার পাননি, সুবিচার পাননি, তিনি অপেক্ষা করেন যে তার দল যেদিন ক্ষমতায় আসবে অথবা আসার মতো উপযোগী তৈরি হলে, আরও স্পষ্ট করে বললে যে তার যেদিন সময় আসবে বা সুযোগ তৈরি হবে, তিনি তার এর বদলা নেবেন। ঝোপ বুঝে কোপ মারা। যোগ বুঝে কোপ মারা, অথবা তিনি এটা বদলা নেবেন, অর্থাৎ কাউন্টার রিভেঞ্জ। তার উপরে যে অন্যায় হয়েছে, যে ধরনের হামলা মামলা হয়েছে, সেটা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে কিংবা আইন শৃঙ্খলা বাহিনী বা সেই সময়ের সরকার যেহেতু আইনগতভাবে এই প্রসঙ্গগুলো নিয়ন্ত্রণ করেনি, সুতরাং তার সময় আসলে তিনি এর জবাব দিবেন বা জবাব নেবেন। তো এই ধরনের একটা পরিস্থিতি বা মানসিকতার জায়গাগুলো যখন অধিক মাত্রায় কোনো একটা সমাজে বা দেশে তৈরি হয়, সেখানে আসলে আইন শুধু তো থাকলেই হবে না, আইনের প্রয়োগের জায়গাটা তো নিশ্চিত করতে হবে। আমরা যতই রাষ্ট্রীয় এবং রাষ্ট্রের আইন প্রয়োগের সংশ্লিষ্ট জায়গা থেকে যতই মানুষকে বিবৃতি, আদেশ, নিষেধ, অনুরোধ, উপরোধ যাই করা হোক না কেন, আইন প্রয়োগের জায়গাটা যদি সকলের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করে উদাহরণ তৈরি করা না যায়, তখন মানুষ আইন মানার ব্যাপারে খুব একটা বেশি আগ্রহী উঠবে না। আমাদের দেশে প্রতিদিন আমরা যদি গণমাধ্যমে চোখ রাখি কিংবা চারপাশে যে ব্যক্তিরা আছেন পরিচিত জন বা অথবা খোঁজ নেওয়ার আমরা চেষ্টা করি যে আসলে আইন মানার প্রসঙ্গে কী হচ্ছে, দেখা যাচ্ছে যে যার শক্তি আছে, যার ক্ষমতা আছে, তারাই আইনের এই ব্যাপারগুলোকে নিয়ন্ত্রণ করেন। তো সেই প্রশ্নে আমরা একটি ইতিবাচক সদিচ্ছার আমরা দৃশ্যমান আমরা দেখছি যে বর্তমান সরকার একেবারে প্রথম দিন থেকে, বিশেষ করে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি দায়িত্ব নিয়ে জাতির উদ্দেশ্যে যে বক্তৃতা দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে আইনের শাসনই রাষ্ট্রের চূড়ান্ত কথা, চূড়ান্ত রূপ হবে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে রাজনৈতিক সমীকরণ, আমাদের দেশে নাগরিকদের মধ্যে আইন মানার যে প্রবণতা কিংবা যারা আইন প্রয়োগ করবেন তারা আইনকে, আমি এখানে একটা কথা বলতে চাচ্ছি। হাসিনা সরকার পতনের পরে কিন্তু বিরাট এক রকমের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল, রাজনৈতিক অরাজকতা পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং পুলিশের উপরে হামলার কারণে কিন্তু পুলিশের সদস্যরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে হচ্ছে হলো মানে আইন প্রয়োগের বিষয়টি কিভাবে উতরানো যায়, বা হচ্ছে হলো অপরাধীরা এই সময়টাতেই কেন এত বেশি সক্রিয় হয়ে ওঠে, তাদেরকে কন্ট্রোল করাটা এত বেশি কঠিন হয়ে যায় কেন, ইভেন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে অপরাধীরা তো একটা সময় খুঁজে যে আসলে কোন সময় অপরাধ করলে তাকে আইনের মুখোমুখি হতে হবে না, কোন সময় অপরাধ করলে আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে এবং অনেক পারবে না। জেল থেকে কিন্তু অনেক অপরাধীরাও পালিয়ে গিয়েছে এবং অনেক অস্ত্রও কিন্তু চুরি হয়ে গিয়েছিল এই সময়টায়। রাইট। এখনো পর্যন্ত দুটি কারাগার থেকে যে সমস্ত আসামিরা পালিয়েছে, তার মধ্যে যেটা গণমাধ্যমের প্রকাশিত তথ্য বলছে 700 জন। সে 700 জন আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে আছেন। যে সমস্ত অস্ত্র থানা থেকে লুট হয়েছে, তার এখনো প্রায় 25% অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। তাহলে এই যারা আসামি এখনো পালিয়ে আছেন, আত্মগোপনে আছেন, তারা তো নানাভাবে অপরাধ করার পরিকল্পনা করবেন এবং তাদের যে পুরাতন অপরাধের গ্যাং যাদের আছে, গ্যাংগুলোকে সে নতুন করে গঠন করার চেষ্টা করবেন এবং কে কোন এলাকা ভাগ করে অপরাধমূলক কর্মকাণ্ডগুলোকে পরিচালনা করবেন, সেই এলাকা হিসেবে ভাগ করে দেওয়া হয়, এলাকা করে তারা নিজেরা ভাগ করে নিচ্ছেন, ত্রাস সৃষ্টি করা, জনমনে এক ধরনের ভয়ভীতি সৃষ্টি করা। এর সাথে এটা খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই যে
23-25% লুট হওয়া অস্ত্র যে এখনো উদ্ধারের বাইরে আছে, এই অস্ত্রগুলো তো আর সাধারণ মানুষের কাছে নাই। এগুলো আছে সেই সমস্ত অপরাধপ্রবণ মানুষদের কাছে, অথবা যারা এই অস্ত্রগুলো তার নিজের কোনো প্রয়োজনে ব্যবহার করবেন সেই সমস্ত উদ্দেশ্য প্রণোদিত ব্যক্তিদের কাছে। তারা তো সুযোগ অনুসন্ধান করছেন। সেটি বাংলাদেশে যদি এই ধরনের অস্ত্রগুলো বা এই ধরনের অপরাধীদের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার প্রেক্ষাপটের জায়গা থেকে যদি আমরা দেখি, আমরা লক্ষ্য করি যে আসলে এই ধরনের অস্ত্রগুলো চাঁদাবাজির ক্ষেত্রে ব্যবহার হয়। আপনি প্রায়ই বলেন যে বস্তির আশেপাশে অভয়ারণ্য তৈরি হচ্ছে, তো এর পিছনে সামাজিক এবং অর্থনৈতিক কারণগুলোকে আপনি কিভাবে দেখছেন? এর পিছনে অনেকগুলো প্রসঙ্গ আছে। প্রথম প্রসঙ্গ হচ্ছে যে ধরুন, যারা বস্তিতে থাকে স্বাভাবিকভাবেই একটা দৃষ্টি চলে আসে যে সেখানে একেবারে প্রান্তিক বৈশিষ্ট্যের মানুষরা থাকে, যার প্রতিদিনের খাবার সংগ্রহ করার অর্থ বা খাবার সংগ্রহ করাটাই তার মূল সংগ্রাম। কিন্তু এটা একেবারে পূর্বের ধারণা ছিল। এখন কোন কোন বস্তিগুলো অপরাধীদের একটা আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে, কিংবা অপরাধীরা নানা জায়গাতে অপরাধ করে যখন সেখানে ওই স্থানে সে আর টিকতে পারছে না, তখন নানা ধরনের বস্তি বা ঘন বসতিপূর্ণ এলাকাগুলো তারা বেছে নেয়। মাদকের আড্ডাখানাও হয়ে মাদকের যায়, আড্ডাখানা, সেই সাথে অস্ত্র বিক্রি, মাদক সেবন, অস্ত্র সংরক্ষণ করা, বিভিন্ন এই রকম ধরনের অসামাজিক কর্মকাণ্ড হয় সেখানে। অনৈতিক এবং অসামাজিক কর্মকাণ্ডগুলোর উদাহরণ আমরা বিভিন্ন সময় আমরা লক্ষ্য করি। এখন প্রশ্ন হচ্ছে যে কেউ বস্তিতে অনেক বড় একজন অপরাধী থাকতে পারেন, এইটা সাধারণত কারো সহজে মাথায় আসবে না। আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থাগুলো তারা অনেক ক্ষেত্রে জানেন যে তাদের নানা কেন্দ্রিক সোর্সগুলো আছে, অভিযান পরিচালনার মাধ্যমে এটা অপারেশন ক্রমান্বয়ে ডেভিল হান্ট হয়, ডেভিল হান্ট থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের অভিযানগুলো তো পরিচালিত হয় নির্দিষ্ট কোনো অপরাধীকে গ্রেপ্তারের জন্য। এগুলো আইন শৃঙ্খলা বাহিনীরা জানে। আমরা যারা অপরাধের প্রসঙ্গগুলো নিয়ে গবেষণা করি, বিচার বিশ্লেষণ করি, আমরা দেখেছি যে সমস্ত জায়গাগুলো কারো সহজে নজরে আসবে না অথবা আলোচনায় আসবে না, এই সমস্ত জায়গাগুলোকেই অপরাধীরা তার আশ্রয় বলি অথবা তার বসবাসের জন্য সেফ জোন মনে করে। তো এই জায়গাতে এসে আমরা বলছি যে বস্তিকে বাইরে থেকে দেখলে আমরা শুধু বস্তি হিসাবে দেখছি, কিন্তু এই বস্তিগুলোকে অপরাধ মুক্ত রাখা এবং এই বস্তিগুলোতে যারা প্রান্তিক মানুষগুলো বসবাস করেন, এই মানুষগুলো কিন্তু এই ধরনের অপরাধীদের দ্বারা নানাভাবে হেনস্থা হন। এবং সেটা আছে যে ওখানে থাকার জন্য চাঁদা দিতে হয়, নানা ধরনের নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে বস্তিতে যারা থাকেন তাদের জীবনযাত্রা কেন্দ্রিক সুবিধা নেওয়ার ক্ষেত্রে বা ব্যবহার করার ক্ষেত্রে এদেরকে চাঁদা দিতে হয়। আবার এটাও আছে ওই বস্তিদের মধ্যে থেকে কেউ কেউ শীর্ষ পর্যায়ে সন্ত্রাসী হিসেবে আবির্ভূত হচ্ছে। সুতরাং মানে খুব একরৈখিকভাবে বা এক দৃষ্টিতে দেখার সুযোগ নাই। আমরা এটা বহুবিধ প্রসঙ্গে এটাকে আলোচনায় এনে আইন শৃঙ্খলা বাহিনী যদি এই ধরনের প্রাসঙ্গিক যে জায়গাগুলো বা এই ধরনের স্থানগুলো যেখানে অপরাধীরা আশ্রয় নিচ্ছে বা নিতে পারে, সেখানে যদি একটা যথাযথ অভিযান পরিচালনার মাধ্যমে এদেরকে আইনের মুখোমুখি করতে পারেন এবং এই অভিযানগুলো যদি অব্যাহত রাখেন, তখন এই বস্তিগুলো অপরাধ মুক্ত হবে এবং অপরাধীদের আশ্রয় মুক্ত হবে। এবং এই প্রসঙ্গগুলো আসলে আমরা উদাহরণ আকারে বা দৃষ্টান্ত আকারে তৈরি করতে পারছি না। ভাসমান গোষ্ঠীরাও আছে, তাদের কিন্তু অপরাধের প্রবণতাটা বেশি থাকে। একটা সময় তারা এই জায়গাতে ত্রাস সৃষ্টি করে, একটা এলাকায় ত্রাস সৃষ্টি করে তারা আবার অন্য জায়গাতে গিয়ে সেই অপরাধমূলক কর্মকাণ্ডগুলো ঘটায়। তো সেইটাই ঠেকাতে রাষ্ট্র এবং সমাজের ভূমিকা কেমন হওয়া উচিত? দেখুন, এখানে ধন্যবাদ, এটা খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হচ্ছে আমরা বলছি যে আমার যারা উদ্বাস্তু অথবা গৃহহীন মানুষ যারা, তাহলে তাদের যে অবস্থাগুলো আছে, সামাজিক অবস্থা বা তার কর্মের অবস্থা, এই অবস্থা থেকে তার অধিকতর উন্নততর অবস্থায় তাকে উত্তরণ ঘটানো। সেই উন্নততর অবস্থায় উত্তরণ ঘটানোর জন্য দুটি বৈশিষ্ট্য খুব অপরিহার্য। একটি হচ্ছে তাদের যোগ্যতা অনুযায়ী কর্মের ব্যবস্থা করা, দ্বিতীয়ত হচ্ছে তার একটা গৃহের ব্যবস্থা করা। যে তাকে অনেকেই কিন্তু আছে যে কাজের ব্যবস্থা করে দিলেও কিন্তু তারা কাজ করতে চায় মানে না। এই জায়গাতে আমাদের দুর্বলতা, যে তৃতীয় ধাপে এসে আমাদের ব্যর্থতার জায়গাটা তৈরি হয়, মনিটরিং এর মানে জায়গাটা। আমি যদি কোনো একটা গোষ্ঠী বা কোনো একজন ব্যক্তিকে তার অবস্থার উন্নয়নের জন্য তাকে বিভিন্ন সুযোগ সুবিধার সাথে সংযুক্ত করে দেই, এই সুযোগ সুবিধাগুলো সে কিভাবে ব্যবহার করছে, কিভাবে তার জীবনযাত্রার উন্নয়ন ঘটাচ্ছে, সেটি যদি ফলো আপ না থাকে, তার যদি মনিটরিংটা যথাযথভাবে না থাকে, তখন তো তারা নানাভাবে তার আগের অবস্থায় ফিরে যেতে চায়।
এরকম উদাহরণও আছে যেটা গণমাধ্যমে প্রকাশিত, তাকে রাষ্ট্রীয় পর্যায় থেকে ঘর দেওয়া হয়েছে, তাকে কর্মের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু এর থেকে সেই অপরাধমূলক কাজের সাথেই সম্পৃক্ত থাকতে বেশি পছন্দ করছে। রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া ঘর সে বিক্রি করে দিয়েছে। তো এই ধরনের বা রাষ্ট্রের ব্যক্তিদের দেওয়া ঘরেও অনেক সময় হয়েছে যে অপরাধমূলক কর্মকাণ্ড অপরাধমূলক করে অভ্যস্ত কর্মকাণ্ডের সে তারা, একটা মানে অরণ্য বা একটা অভয়ারণ্য তৈরি অভয়ারণ্য করা। তৈরি করেছে। তো এই প্রসঙ্গে এসে আমরা বলছি মনিটরিংটা খুবই জরুরি। আমাদের এখানে মনিটরিং এর কাজটা যথাযথভাবে হয় না, যে কারণে আমাদের একজন ব্যক্তিকে অপরাধ সৃষ্ট হতে পারে বা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে নেওয়ার পরেও সে এই মনিটরিং কার্যক্রমের ঘাটতি থাকার কারণে আবার আগের অবস্থায় ফিরে আসে। কিশোর গ্যাং বা তরুণদের মধ্যে ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা রুখতে আইনি ব্যবস্থার বাইরে আর কি কি পদক্ষেপ নেওয়া দরকার? ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে দুটো ব্যবস্থাই লাগবে। একটা আইনগত ব্যবস্থাটাও খুব জোরালোভাবে প্রয়োগ ঘটাতে হবে। পাশাপাশি আমাদের দেশে কোন শ্রেণীর কিশোররা কোন কোন প্রেক্ষাপটে কোন কোন বাস্তবতায় অপরাধপ্রবণ হয়ে পড়ছে, সেই প্রসঙ্গগুলোর সমাধান প্রয়োজন। আমরা যদি দেখি যে নিম্ন অর্থনীতির পরিবারগুলোর কিশোররা কিংবা মধ্যবিত্ত পরিবারের কিশোররা, তারা কিন্তু এবং উচ্চবিত্ত পরিবারের কিশোররা, এদের অপরাধের সাথে বা কিশোর অপরাধের সাথে জড়িত হওয়ার প্রসঙ্গগুলো কিন্তু এক এক পরিবারের বাস্তবতা এক 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 রকম। রকম। এবং সেই বাস্তবতা অনুযায়ী আমার ব্যবস্থাগুলো থাকা চাই। তো সেই বাস্তবতার সাথে আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা বলছি যে পরিবারগুলোকে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত করে, এখন যেহেতু আমরা একটা রাজনৈতিক সরকার পেলাম, রাজনৈতিক সরকারের যারা প্রতিনিধি আছেন বিভিন্ন পর্যায়ে যারা থাকবেন, বিশেষ করে স্থানীয় সরকারের বিভিন্ন মানে অঙ্গে বা স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে যারা নির্বাচিত হবেন, তাদেরকে সম্পৃক্ত করে আসলে এক ধরনের প্রতিবাদ এবং প্রতিরোধ, দুইটাই করতে হবে। সামাজিকভাবে প্রতিবাদ এবং প্রতিরোধ দুটোই থাকতে হবে। আর যাদেরকে এই প্রতিবাদ প্রতিরোধ কিংবা পুনর্বাসন বা সংশোধনমূলক কার্যক্রমের কোনো মাধ্যম অবলম্বন করেই যাকে আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তার ক্ষেত্রে কিন্তু আইনের প্রয়োগটা খুব বেশি করে প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানেরও তো এই বিষয়ে অনেকটাই দায়িত্ব বর্তায়, তাই না? দেখুন, শিক্ষা প্রতিষ্ঠানের যে ভূমিকাটা আমরা আমাদের দেশে প্রত্যাশা করি, যে শিক্ষকরা, সম্মানিত শিক্ষকরা শুধু পাঠ্যপুস্তকে যা আছে সেটাই শুধু পাঠদান করবেন না, এর বাইরে চরিত্র গঠন, সামাজিক যে মূল্যবোধগুলো কিভাবে একজন শিক্ষার্থী অনুসরণ করবে, মেনে চলবে, এই শিক্ষাটার একটা অংশ বা একটা আলোচনা কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানের আলোচনা হওয়া দরকার, যেটা একটা সময় আলোচনা হতো। এবং শিক্ষকদের যে বক্তব্য কিংবা তাদের নির্দেশনা, ভালো মানুষ হয়ে ওঠার যে গল্পগুলো, আলোচনাগুলো শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে করতেন, সেগুলো কিন্তু শিক্ষার্থীদেরকে প্রভাবিত করত। এখনো যে একেবারে হয় না তা না, কিন্তু সেই আলোচনাগুলোর সংখ্যা মান অনেকটা কমেছে। এবং শিক্ষক স্টুডেন্টদের সম্পর্ক যেটা ছিল আগে, যেরকম ছিল যে ব্যক্তিগতভাবে অনেকে খোঁজ খবর রাখতো, কিন্তু এটা এখন একেবারেই খুবই প্রফেশনাল হয়ে একেবারে গিয়েছে। বাণিজ্যিক সম্পর্ক। আমরা বাণিজ্যিক যদি সম্পর্ক। খুব সহজভাবে হয়তো অনেক শিক্ষক যারা আছেন যারা এই কাজগুলো করেন, তারা হয়তো আমার এই কথাটা শুনলে মানসিকভাবে আহত হতে পারেন, কিন্তু সত্যিকার অর্থে অধিকাংশ শিক্ষক একটা বাণিজ্যিক সম্পর্কের জায়গাটাতে তৈরি করেছেন। অর্থাৎ তিনি পড়াবেন, এর বাইরে কে বুঝলো কে বুঝলো না, কে কিছুই যায় আসে না। তার কিছু যায় আসে না, কিংবা কে ভালো মানুষ হলো অথবা হতে পারলো না, কে অপরাধী হলো অথবা অন্য কোনো ভালো পেশায় যেতে পারলো, এগুলো খুব একটা বেশি শিক্ষকদেরকে যে প্রভাবিত এখন করছে আর সেটি প্রভাবিত আমাদের করে না কাছে অতটা। মনে হয় না। কিন্তু আমাদের বাস্তবতা আমরা বলছি যে ধরুন, পাশ্চাত্য সমাজের একজন শিক্ষক সমাজের প্রতি তার যে দায়, আমাদের এখানে দায়ের প্রসঙ্গটা অনেক বেশি। এখন শিক্ষককে যদি আমি সেইভাবে সম্মান দেয়া, সমাজে তার মর্যাদার জায়গাটা তৈরি করা, বৃদ্ধিকরণের মাধ্যমে যদি শিক্ষককে এই কাজে সম্পৃক্ত করতে আমরা না পারি, আমাদের এই কিশোর স্কুলে পড়ুয়া কিশোর কিশোরীদের একটা অংশ কিন্তু অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে। স্কুলগুলোতে আমরা দেখছি যে আসলে সহপাঠীকে নানাভাবে হেয় করা হচ্ছে, বুলিং করা সহপাঠীকে যেটাকে বুলিং বলা করা হচ্ছে, হুম। কিংবা সহপাঠীকে নানাভাবে অসম্মানজনক কথাবার্তা সেটি আছে, বা বুলিং এর প্রসঙ্গ যদি আমরা এক কথায় বলি, সবকিছুই সেখানে চলে আসে। এবং এই প্রসঙ্গগুলো কখন তৈরি হয়? যখন সামাজিকভাবে আদর্শিক জীবনধারা তৈরির জন্য যে শিক্ষা আলোচনাগুলো প্রয়োজন হয়, সেই আলোচনাগুলো যখন থাকে না,
তখনই এই প্রসঙ্গগুলো তৈরি হয়। সামাজিক নিরাপত্তা বজায় রাখতে নতুন সরকারের জন্য আপনার প্রধান 3টি পরামর্শ কি থাকবে? দেখুন, এক্ষেত্রে আপনি নাগরিক নিরাপত্তার প্রসঙ্গ অথবা জননিরাপত্তার যে প্রসঙ্গ বলি, শিক্ষা প্রতিষ্ঠানে সেক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার পক্ষে আপনার কতটুকু যুক্তি আছে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, এটাকে আমি একটা কার্যকরী পদক্ষেপ মনে করি। আমরা দীর্ঘদিন ধরে বলতে বলতে এরপরে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ সহ আরও কিছু চাকরির ক্ষেত্রে ডোপ টেস্টটাকে অন্তর্ভুক্ত করেছে। আমরা চাই যে আসলে প্রতিটা পর্যায়ে একটা চাকরির ক্ষেত্রে তো অবশ্যই, প্রমোশন যখন হবে তখনও অবশ্যই এই ডোপ টেস্টগুলোকে বাধ্যতামূলক করা, এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে 8 পর থেকে ডোপ টেস্টগুলোকে নিয়মিত করা। যে একবার করলো, জীবনে আর করা হচ্ছে না, এই প্রসঙ্গে যাতে আসলে না হয়। একটা নির্দিষ্ট সময় পরপর ডোপ টেস্টের আওতায় আনতে পারলে মাদক থেকে শুরু করে অন্যান্য যে এই ধরনের সাবস্ট্যান্স যেগুলো আছে বা মাদক সদৃশ যে উপকরণগুলো আছে, যেগুলো ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আমরা এই সময়ের অনেক তরুণদের মধ্যে আমরা আগ্রহ দেখি। এখন সেই আগ্রহের জায়গাটা কোনো তরুণ তিনি এটাকে উত্তর আধুনিক বা জীবনযাত্রার অংশ মনে করে, কেউ মনে করে এটাকে স্টাইল, মানে স্টাইল মনে করে, যে যেভাবেই মনে করুক না কেন সেটা মাদক। এটা যে শরীরের ক্ষতি করছে, তার একজন ব্যক্তি তো শুধু তার নিজের না, তার পরিবারের প্রতি করণীয় আছে, সমাজের প্রতি তার দায়িত্ব আছে, এবং সার্বিকভাবে একজন নাগরিক বা ব্যক্তির রাষ্ট্রের প্রতি তার করণীয় আছে। এবং অনেক পরিবারও জানে না যে তাদের ছেলে বা মেয়েরা মাদক গ্রহণ করছে বা অপরাধমূলক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তো ডোপ টেস্ট থাকলে তো সেক্ষেত্রে পরিবারও একটা সময় পর্যন্ত অবগত হতে পারবে। আর একটা ডোপ টেস্টটা আর একটা কারণে আমাদের এখানে খুবই অপরিহার্য, এবং সেটা যথাযথভাবে যদি বাস্তবায়ন করতে পারে এর ফলাফলটা আমরা পাবো। সেটি হচ্ছে যে আমাদের এখানে মাদকের যে যোগান, এটাকে নিয়ন্ত্রণ করে, এটা তো আমরা করতে পারছি না। আমাদের সীমান্ত হয়ে প্রচুর মাদক বাংলাদেশে প্রবেশ করছে, এই মাদকগুলো সারা দেশে ছড়িয়ে পড়ছে, এবং এই মাদকগুলো উদ্ধারের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী নানা ধরনের অভিযানও পরিচালনা করছে, কিন্তু অভিযানের ফলাফল কিন্তু আসলে আমরা তো সেক্ষেত্রে মাদক নির্মূলে সরবরাহ বন্ধ করাটাই কি যথেষ্ট, নাকি চাহিদার জায়গাটাতে কাজ করা বেশি দরকার বলে মনে করেন? আপনি ডোপ টেস্টকে যদি আমরা নিয়মিত করতে পারি, দুইটাই নিয়ন্ত্রণ হবে। কারণ চাহিদা থাকলেই তখন তার সরবরাহের জায়গাটা তৈরি হবে। এখন যখনই ডোপ টেস্ট হওয়ার কারণে নাগরিকরা বিভিন্ন সুযোগ সুবিধা সে পাবে না, যখন মাদকাসক্ত হওয়ার কারণে সে চাকরি বা থেকে শুরু করে ভালো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সে যুক্ত হতে পারবে না, তখনই কিন্তু সকল পর্যায়ে একটা সচেতনতা সৃষ্টি হবে। বিশেষ করে পরিবারগুলো, আমরা অনেক পরিবারকে এভাবে দেখি যে সন্তানদের প্রতি অনেকটা উদাসীন, অর্থাৎ হয়তো তার কর্মব্যস্ততা কিংবা তার সময় নেই, অথবা তাদের জীবনধারাটা এরকম, কিন্তু এই ধরনের পরিবারগুলো তার সন্তানদের প্রতি আরও বেশি দায়িত্বশীল হবে। সন্তান কি করছে, কারা তার বন্ধু, তার এই অ্যাসোসিয়েশনের খোঁজ নেওয়া, এই সন্তানের প্রতিটি বয়সে তার যে মনস্তাত্ত্বিক পরিবর্তনগুলো আছে, সেই পরিবর্তনগুলো নিয়ে সন্তানের সাথে আলাপ আলোচনা করার যে একটি গণতান্ত্রিক পারিবারিক মূল্যবোধের কথা বলি। গণতন্ত্র শুধু রাষ্ট্রে দরকার বিষয়টি এরকম নয়, পরিবারেও কিন্তু গণতন্ত্র দরকার, পরিবারেও সেই গণতান্ত্রিক চর্চা এবং সংস্কৃতির জায়গাটা থাকা চাই। আমাদের এখানে আসলে এই সংস্কৃতি বলুন অথবা এই পরিবেশের জায়গাটা আমরা নিশ্চিত করতে পারছি না বলেই বয়সের প্রভাবে কিংবা অ্যাসোসিয়েশন বা বন্ধুবান্ধবের প্রভাবে আমাদের তরুণদের একটা অংশ কিন্তু মাদকাসক্ত হয়ে পড়ছে। তরুণদের একটা অংশ অনৈতিক বা বিভিন্ন ধরনের আমাদের নীতি এবং আইন বহির্ভূত কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে পড়ছে। তরুণদের একটা বড় অংশ কিন্তু তাদের জীবনযাত্রাটা অপরাধমূলক প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করে ফেলছে। এই জায়গাগুলো থেকে পরিবারকে আরও বেশি যেরকম দায়িত্বশীল হওয়া প্রয়োজন, আর যে প্রসঙ্গগুলো, যে বিষয়বস্তুগুলো, যে উপকরণগুলোর কারণে একটি দেশের তরুণদের একটি অংশ অপরাধপ্রবণ হয়ে পড়ে, তরুণদের একটি অংশ মাদকাসক্ত হয়ে পড়ে, তরুণদের একটি অংশ তাকে যোগ্য নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সে নানাভাবে পিছিয়ে যেতে থাকে, এই প্রসঙ্গগুলোকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করা বা প্রতিরোধ করাটা রাষ্ট্রের অন্যতম একটি অপরিহার্য দায়িত্ব। এই দায়িত্বের জায়গাতেও রাষ্ট্র তার ঘাটতিগুলোকে বুঝবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তার প্রসঙ্গগুলো, তার দায়িত্বের জায়গাগুলো, করণীয় জায়গাগুলো
উপলব্ধির সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। যথাযথ আমাদের বাংলাদেশে একটা বাস্তবতা দাঁড়িয়েছে, এটা আমরা বারবার বলছি, নিশ্চয়ই সেটা রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন তারা যে উপলব্ধি করছেন না তা না। আলোচনার ক্ষেত্রে এবং আইন এবং নীতি প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশের জুরি নাই। আমাদের প্রচুর ভালো ভালো আলোচনা হয়, আমাদের প্রচুর আইন, প্রচুর নীতিগত সিদ্ধান্ত আমরা গ্রহণ করি, কিন্তু বাস্তবায়নের প্রশ্নে আমাদের অ্যাচিভমেন্ট হলো অনেক ক্ষেত্রে ডাবল জিরো। তো এই প্রসঙ্গটা যাতে না হয়, আমরা বলছি যে আমরা আলোচনা করে এত সময় ব্যয় করে ফেলি, বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের আর কোনো শক্তিই থাকে না। আমরা বলছি যে আমাদের এখানে একটি ভালো দেশ, ভালো সমাজ বিনির্মাণের প্রশ্নে কি করা প্রয়োজন, এই আলোচনা আমাদের বহু হয়েছে। আমরা এখন সেই ব্যক্তিকে, সেই প্রতিষ্ঠানকে সাধুবাদ জানাবো, মানুষ সেই ব্যক্তিকে নায়ক হিসাবে গ্রহণ করবে যে সেই আলোচনাগুলো, সেই গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে পরিবর্তনকে দৃশ্যমান করতে পারবে। এই জায়গাটা আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদেরকে অপরাধের দিকে কিন্তু অনেকটাই ঠেলে দিচ্ছে। একজন প্রাপ্তবয়স্ক যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ইউটিলাইজ করবে, একজন তরুণ বা এর থেকেও যদি স্কুল পড়ুয়া কোনো বাচ্চা থাকে, সবার হাতেই কিন্তু এখন মোবাইল বলতে গেলে। তো সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে বয়স অনুযায়ী সেই রেস্ট্রিকশনটা দেওয়া উচিত? সেটি বাংলাদেশের বাস্তবতায় এই বাধ্যবাধকতা বা রেস্ট্রিকশনটা থাকা উচিত। আমরা বলেছিলাম, আমি অসংখ্যবার বলেছি যে 18 বছর না হলে কারো এফবিআইডি থাকবে না। সেটি রাষ্ট্র চাইলে ফেসবুক অথরিটির সাথে একটা ব্যবস্থা করে সে নিতে পারে। যখনই এনআইডি সে পাবে তখনই তার ইটা থাকবে। কারণ এখন এই প্রশ্ন উঠতে পারে যে এনআইডির তথ্য তো ছড়িয়ে পড়বে। বাংলাদেশে এনআইডির তথ্য বাংলাদেশের মধ্যে আর নেই, এটা নানাভাবে ছড়িয়ে পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই এনআইডি তথ্যের মাধ্যমে যদি আমার দেশের তরুণদেরকে আমি একটি গঠনমূলক ধারার মধ্যে রাখতে পারি, আমার দেশীয় মূল্যবোধের ধারায় তাদেরকে যদি আমি পরিচালিত করতে পারি, তাহলে আমার সেই ধারায় পরিচালিত হওয়াটাই আমার জন্য মানে উল্লেখযোগ্য অথবা অনুসরণকৃত উদাহরণ তৈরি করবে। তো এটি যদি না হয়, আমরা এখন লক্ষ্য করছি যে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের হাতে অ্যান্ড্রয়েড সেট, আইফোন, অর্থাৎ উচ্চ সুযোগ সুবিধা সম্পন্ন মোবাইল সেটগুলো আছে বা ডিভাইসগুলো তার কাছে আছে। উচ্চবিত্তরা এই জিনিসটাকে খুবই নরমালি মনেই করছে না। কিন্তু এই মনে করাটা তখনই সে মনে করে যখন তার সন্তান নির্দিষ্ট বয়স বা এই উপকরণগুলো নিয়ন্ত্রণ করার মতো বা পরিপক্কতা অর্জনের আগেই যখন এই ডিভাইসগুলো বা সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে, যখন দেশের প্রচলিত ভাষায় যখন গোল্লায় যায়, অথবা সে অপরাধপ্রবণ হয়ে পড়ে, অথবা মানে তার যে উন্নয়নের জায়গাতে নিজেকে ধরে রাখতে পারে না, তখনই আসলে এই ধরনের পরিবারগুলো টনক নড়ে। তো সেই প্রশ্নে আমরা বলছি, আপনি সোশ্যাল মিডিয়ার আমরা বিরোধী না। বাংলাদেশ কিন্তু ব্যবহারকারীর দিক থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর দিক থেকে বাংলাদেশ তৃতীয় অবস্থানে আছে। তাহলে তৃতীয় অবস্থানে থাকা একটি দেশ, তার নাগরিকদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের যে ইথিক্স, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ইথিক্স কিন্তু আমাদের দেশে খুব পজিটিভ কিন্তু না। আমরা খুব একটা বেশি পজিটিভ দেখছি না। আমরা পজিটিভ ঘটনা আছে, কিন্তু সেগুলো খুবই সংখ্যায় অল্প। কারণ যেখানে সেখানে ট্রোলিং করা হয়, শেমিং করা হয় মেয়েদেরকে, মানে যাকে তাকে নিয়ে হলো মানে ট্রোলিং, মানে রীতিমতো ভাইরাল করে দেওয়ার যে একটা এখন টেন্ডেন্সি আছে, এটা কিন্তু হয়। সেটি হচ্ছে যে আমরা সর্বশেষ যে নির্বাচন দেখলাম, আপনি নির্বাচনে খেয়াল করুন সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা কিভাবে হয়েছে। একজন প্রার্থী আরেকজন প্রার্থীকে হেয় করা, যেটা আপনি বললেন ট্রোল করা, কিংবা তাকে অসম্মান করা, অপদস্থ করা, এআই এর যে অপব্যবহারের প্রসঙ্গগুলো আছে। তাহলে এই জায়গাতে আমরা তো যথাযথ, আমাদের তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে কোনো গাইডলাইন নেই। যার যেভাবে খুশি, যার যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করছে, মনে হচ্ছে সেই স্কুল জীবনের যেমন খুশি তেমন সহজ প্রক্রিয়ার মতো। এবং জিনিসটা তো প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়ছে, কোনো জায়গায় বাদ নেই, সবাই যে যেভাবে পারছে ইউজ করছে। সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা শুধু শহর বা গ্রাম বলে কোনো কথা না, এখন সারা বাংলাদেশে সেটা ছড়িয়ে পড়েছে। তো আমরা চাই একটা নির্দিষ্ট গাইডলাইন থাকুক। শুধু গাইডলাইন আবার করলেই হবে না, এটাও মনে করে দিচ্ছি যে আসলে গাইডলাইনটা প্রয়োগ করতে হবে। এবং এই সোশ্যাল মিডিয়াকে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমগুলোকে পুঁজি করে সমাজের মধ্যে কেউ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে কিনা, বা করলে নানা ধরনের গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের একটা প্রক্রিয়াগুলো আছে। এটি কাউকে সুযোগ দেওয়া, কাউকে হেয় করা, কাউকে সামাজিকভাবে অসম্মান করার প্রসঙ্গগুলো আছে। এই সংস্কৃতি, এই যে অপসংস্কৃতির
অবসান দরকার। তো সেই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে এই আচরণগত অসুস্থতার প্রতিযোগিতা বন্ধ করতে হবে। এটি বন্ধ না করলে যে কেউ, সেটা নারী বা পুরুষের প্রসঙ্গের চেয়ে আমরা বলি, যে কেউ যে কোনো সময় এর ভিকটিম হতে পারেন, এর শিকার হতে পারেন। যিনি ভিকটিম হন তিনিই বুঝেন আসলে তার কি ক্ষতি হয়েছে সামাজিকভাবে, পরিচয়ের ক্ষেত্রে, সামাজিক অবস্থানের ক্ষেত্রে, মানসিকভাবেও অনেক এবং হয়। মানসিকভাবে অনেকে ট্রমাটাইজড হয়ে পড়েন, ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন। সেটাও কিন্তু অনেকের কাটিয়ে ওঠার ক্ষেত্রে অনেক সময় লাগে। কারো কারো ক্ষেত্রে আমরা দেখছি যে মনোচিকিৎসক বা মনোবিদের পরামর্শ প্রয়োজন হয়, পেশাগত ব্যক্তিদের পরামর্শ সেখানে প্রয়োজন হয়, এবং সেটা কাটিয়ে উঠতে কারো কারো ক্ষেত্রে সময় লেগে যায়। তা আমরা কেন সমাজের মধ্যে সোশ্যাল মিডিয়ার এই ব্যবহারটা অনিরাপদ রাখছি? আমরা যাতে এটাকে নিরাপদ এবং আমাদের সমাজ উপযোগী সামাজিক একটি ধারায় নিরাপত্তায় আমরা ব্যবহার করতে পারি, সেই প্রচেষ্টা গ্রহণ করা তো খুবই একেবারে প্রত্যাশিত এবং কাম্য। যদিও পরিপূর্ণভাবে হবে না, তবে এই প্রচেষ্টা শুরু করলে অনেকটাই ইতিবাচক অবস্থা তৈরি হবে। সামাজিক নিরাপত্তা বজায় রাখতে নতুন সরকারের জন্য আপনার প্রধান 3টি পরামর্শ কি থাকবে? দেখুন, এক্ষেত্রে আপনি নাগরিক নিরাপত্তার প্রসঙ্গ অথবা জননিরাপত্তার যে প্রসঙ্গ বলি, অথবা মানুষ যাতে সামাজিক প্রেক্ষাপটে একটা নিরাপদ অবস্থানে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা বলছি প্রথম বিষয়টি হচ্ছে আইনের প্রয়োগ। আইন প্রয়োগের ক্ষেত্রে কে মধ্যবিত্ত, কে নিম্নবিত্ত, কে উচ্চবিত্ত, কে কি চাকরি করে, এই ধরনের কোনো বিবেচনা গণ্য করা যাবে না। যে ঘটনা সৃষ্টি হয়েছে সেই ঘটনায় দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। দ্বিতীয়ত হচ্ছে, এই ব্যবস্থাগুলো গ্রহণের প্রশ্নে আমরা বিভিন্ন সময় অতীতে রাজনৈতিক দলের সরকারের সময় নানা ধরনের রাজনৈতিক প্রভাব আমরা দেখেছি। সরকারের উচিত হবে যে সকল ধরনের রাজনৈতিক প্রভাব বিস্তার করার প্রসঙ্গগুলো বন্ধ করা। যারা এই রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, এদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া, আইন শৃঙ্খলা বাহিনী এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা। তৃতীয় অবস্থানটা হলো, এটা খুব কঠিন, তারপরেও সেটা আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সেটি হচ্ছে যে আমাদের দেশ এবং মানুষের উন্নয়নের প্রশ্নে আমাদের এক ধরনের সম্মিলিত প্রয়াস থাকা দরকার। আমরা অমুক দল তমুক দল, এই বিভাজন রাজনৈতিক মতাদর্শের প্রেক্ষাপটে থাকবেই। এটা শুধু বাংলাদেশে আছে বিষয়টি এরকম, এটা বৈশ্বিকভাবে সেটা আমরা দেখি। কিন্তু দেশের প্রশ্নে, উন্নয়নের প্রশ্নে, মানুষের জীবনযাত্রার গুণগত পরিবর্তনের প্রশ্নে, নিজেদের একটি সম্মিলিত ঐক্য গড়ে তোলার প্রশ্নে আমাদের যাতে এই ন্যূনতম একটা সদ্ভাব বা সংহতির সংস্কৃতি যাতে বজায় থাকে, এই প্রচেষ্টাটা সরকারের পক্ষ থেকে গ্রহণ করা উচিত। এবং এই প্রচেষ্টা গ্রহণ করতে গেলে রাজনৈতিক বিভাজন বা মতবিরোধগুলোকে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করা, বিপরীত মত বা দ্বিমত থাকলে সেগুলোকে সহজভাবে দেখার চেষ্টা করা, পাশাপাশি আমার সামাজিক সাংস্কৃতিক যে সংগঠন বা প্রতিষ্ঠানগুলো আছে সারা দেশব্যাপী কর্মক্ষেত্রে, সেগুলোকে সম্পৃক্ত করে একটা সহনশীল সমাজ বিনির্মাণের চেষ্টা করে। এখন সহনশীল সমাজ বিনির্মাণ তখনই হবে যখন মানুষগুলো সহনশীল হবে, যখন মানুষগুলো মানবিক হবে, যখন মানুষগুলো অন্যের অধিকার, অন্যের প্রসঙ্গগুলোকে সহজভাবে গ্রহণ করতে পারবে, তখন এই প্রসঙ্গের জায়গাটা তৈরি হয়। তো এই আয়োজনগুলো, এই ব্যবস্থাগুলো সরকারের পক্ষ থেকে অত্যন্ত কার্যকরীভাবে রাজনৈতিক প্রচেষ্টার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রচেষ্টাগুলো অনুসরণ করেও কিন্তু এই কাজগুলো করা প্রয়োজন। অন্যথায় মানুষের মধ্যে আমরা একটা বিদ্বেষ মনোভাবাপন্ন পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। আমরা মানুষের মধ্যে একটা শত্রুতা ভাবাপন্ন মানসিকতা আমরা লক্ষ্য করছি। কেউ কারো ভালো দেখতে পারছে না, সহ্য করতে পারছে না, কারোর উন্নতি দেখতে পারছে না, এবং কারণ ছাড়া কারণবিহীন সমালোচনা করা, কাউকে অসম্মান করা, বেশিরভাগ হয় কিন্তু মেয়ে মানুষদের সাথে কিন্তু এই জিনিসটা বেশি হয়। সেটি কোনো জেন্ডারের সাথে হোক সেটা আমরা চাই না, সেটা নারীর ক্ষেত্রে হোক বা পুরুষের ক্ষেত্রে হোক, কারো সাথেই হবে সেটা আমরা চাই না। কারণ দেশ তো প্রতি বছর বছর হিসাব করলে 53 বছর, তো একেবারে প্রায় 50 ঊর্ধ্ব একটি বয়স। তো সেখানে আমরা যদি এগিয়ে যাওয়ার মানবিক গুণাবলীর এখনো যদি শুরুই করতে না পারি, তাহলে এখনো যদি আমরা প্রাথমিক আমরা মানে কেউ তো বলছেন যে, আমিও কোনো ক্ষেত্রে একমত আপনার সাথে যে আমরা কোনো ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছি, কিন্তু আমরা আসলে চাই শুরুটা হোক। শুরু করলেই একদিন আমরা ভালো জায়গায় যেতে পারবো। যে রাজনৈতিক মতাদর্শ থাকবে, মতামতের ভিন্নতা থাকবে, বিভাজনও থাকবে, কিন্তু সেটি সহনশীল বিভাজন, সেটি কোনো সহিংসার বিভাজন না। অহিংসার স্লোগান কিংবা প্রতিবদ্ধ বিষয় হয়তো
বৈশ্বিকভাবে অনেকটা ম্রিয়মাণ হয়েছে, কিন্তু এই অহিংসার যাত্রা কিন্তু ভারতীয় উপমহাদেশ থেকে, এই উপমহাদেশ থেকেই কিন্তু আসলে এই ভারতীয় এই অঞ্চল থেকেই কিন্তু তার যাত্রা। তো আমরা চাই যে যাত্রা এখান থেকে শুরু হয়েছে, এদেশের মানুষ আমরা তার ধারক বাহক হই এবং একটা উদাহরণ যাতে আসলে তৈরি করতে পারি। একটি বিষয় খুব স্পষ্ট, আমরা যে সরকারই আসুক না কেন, যত শক্তিশালী শাসকই আসুক না কেন, জনগণ যদি দায়িত্বশীল আচরণ না করে, জনগণ যদি সংবেদনশীল এবং সহনশীল আচরণ না করে, কোনো সরকার, কোনো প্রধানমন্ত্রী, কোনো শাসকের পক্ষে পরিপূর্ণ এবং কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা খুবই কঠিন। আমি একটা জিনিস বলতে চাচ্ছি, পাবলিক প্লেসে এবং কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি। পাবলিক প্লেসে কিন্তু কিছুদিন ধরে, কয়েকদিন ধরে এই সময়টা কিন্তু নারীদের প্রতি সহিংসতা অনেকভাবে বেড়ে গিয়েছে। বাইরে গেলে ক্যাটকলিংয়ের শিকার হয়, বা পোশাক আশাক নিয়ে তাদেরকে নিয়ে কথাবার্তা বলা হয়, বা রাজনৈতিক ইস্যুতেও এই জিনিসগুলো দেখা হয় যে একজন এক একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। তো সেক্ষেত্রে এরকমও হয় যে ভিন্ন ধর্মের মতাদর্শে বিশ্বাসী যারা আছে, অনেক সময় ধর্ষণের মতো ঘটনাও ঘটে। সেই ক্ষেত্রে সেই সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন কিভাবে আনা সম্ভব? ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে এটা খুব প্রশ্নের একটা ব্যাপ্তিটা অনেক বড়, এবং এই আলোচনার যে সমাধান সেটাও অনেক বড় ক্যানভাস। সেক্ষেত্রে আমরা বলছি যে দৃষ্টিভঙ্গি পরিবর্তন রাতারাতি করা সম্ভব নয়, এবং এটা এমন কোনো মেডিসিন নেই যে বাজার থেকে কিনে এনে কাউকে আমি কিছুদিন এটাকে গ্রহণ করানোর পরে তার দৃষ্টিভঙ্গি খুব ইতিবাচক হবে। তো আমরা দেখছি যে আসলে নারী বিভিন্ন জায়গায় সে বিদ্বেষের শিকার হচ্ছে। নারীর যে ক্ষমতায়ন এবং কর্মের সাথে সম্পৃক্ততার কথা আমরা বলছি রাষ্ট্রীয়ভাবে, কিন্তু নারীর কর্ম নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেই বিভাজন আছে। বিশেষ করে নারীর কর্মের সাথে সম্পৃক্ত হবে কি হবে না, কত সময় কাজ করবে, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে নানা ধরনের আমরা উন্নয়ন পরিপন্থী দৃষ্টিভঙ্গি অথবা বিচার বিবেচনা আমরা লক্ষ্য করি। তা আমরা মনে করি যে আসলে রাজনৈতিক দলগুলোর এই যে কোনো একটি গোষ্ঠী শুধু পুরুষ কাজ করলে যে দেশের অর্থনীতি এগিয়ে যায় না, বা দেশ যে সামগ্রিকভাবে এগিয়ে যেতে পারে না, সেটি সময়ের প্রেক্ষাপটে সকলের মধ্যে সেই বোধোদয় জাগ্রত হবে। পাশাপাশি এটাও আমরা বলতে চাই যে বোধোদয় কার মধ্যে কখন জাগ্রত হবে, রাষ্ট্র তো আর সেই অপেক্ষায় থাকবে না। রাষ্ট্র কিছু ব্যবস্থা গ্রহণ করবে, যে ব্যবস্থাগুলোর মধ্য দিয়ে ব্যক্তি বা দলের মধ্যে সেই বোধোদয়ের জায়গাটা আসবে। আমরা দেখতে চাই না যে নারীরা কিংবা কোনো ব্যক্তি তার সামাজিক অবস্থানের কারণে বা সামাজিক স্তরের যে স্তরে তিনি আছেন বা যে শ্রেণীতে তিনি আছেন, সেই শ্রেণীর কারণে তিনি নানা ধরনের বিভাজনের শিকার হচ্ছে। এবং অনেক সময় পাবলিক প্লেসে কিন্তু মব ভায়োলেন্সের শিকারও হয়। কিন্তু হ্যাঁ, সেটা তো হয়েছে। কারণটা যখন শ্রেণী অনুযায়ী বিবেচনা করা হয়, যে একজন বিত্তশালী যখন কোনো অপরাধের মুখোমুখি হন বা অপরাধ দ্বারা ক্ষতিগ্রস্ত হন, তার ক্ষেত্রে যেভাবে আইন প্রয়োগ হয়, একজন সমাজের আমরা বোঝার ক্ষেত্রে যদি বলি, পিছিয়ে পড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা প্রান্তিক পর্যায়ের কোনো নারী, তার ক্ষেত্রে কিন্তু আইনের সেই প্রয়োগটা সেই সমানভাবে কিন্তু হচ্ছে না। যে এগিয়ে আছে তার ক্ষেত্রে যেভাবে হয়, যে পিছিয়ে আছে তার ক্ষেত্রে সেই সমানভাবে হয় না। এই যে দেখার প্রয়োগের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে যারা প্রয়োগ করছেন, তাদের যে মানে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি যে তারা পোষণ করছেন প্রয়োগের প্রশ্নে, এই জায়গাটাও কিন্তু আসলে পরিবর্তন করা প্রয়োজন। এই পরিবর্তনগুলো অপরিহার্য। মানে এই গণপিটুনির মতো ঘটনা বা নারীদের প্রতি যে সহিংসতার যে ঘটনাগুলো আছে, সেগুলো বেড়ে যাওয়ায় মানে সমাজতাত্ত্বিক কারণটা কি? অনেক সময় হয়েছে যে একজন নারীকে অপমান করা হয়েছে, তাকে হ্যারাস করা হয়েছে, সে কিন্তু পরে সেই অপরাধী যিনি আছেন ওনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে যাওয়া হয়েছে। এরকমও কিন্তু ঘটনা ঘটেছে। ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে এটা হচ্ছে সামাজিক চাপ। ওই যে বললাম, যিনি প্রান্তিক, যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তিনি ওই অপরাধীর শক্তির সাথে তিনি পারছেন না। অর্থাৎ অপরাধী নানাভাবে চাপ, আমরা এরকমও দেখেছি, মামলা হয়েছে, মামলা উইথড্র করার জন্য চাপ তৈরি করা হচ্ছে। অপরাধী শক্তিশালী শক্তি প্রয়োগ করছেন এবং তাকে কিছু অর্থ দিয়ে, অথবা কখনো কখনো এরকম আমরা লক্ষ্য করি যে বিয়ে করছেন, মামলা উইথড্র করার জন্য, প্রত্যাহার করার জন্য, মামলা প্রত্যাহার করে আবার তাকে ডিভোর্স দিচ্ছেন, বিবাহ বিচ্ছেদ তৈরি হচ্ছে। তাহলে এই যে শক্তিশালী গোষ্ঠীর যে ছলচাতুরি, আইনি প্রক্রিয়াকে নিজের স্বার্থে ব্যবহার করা, রাষ্ট্র এ ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবে, যাতে রাষ্ট্রের যে
প্রতিরোধ কার্যক্রম, আইনি যে প্রক্রিয়া বা কাঠামো, এগুলো যাতে কোনো ব্যক্তি নানা কৌশলে ব্যবহার করে আমার প্রান্তিক পর্যায়ের কোনো নারী এবং ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেটি রাষ্ট্র যদি যথাযথভাবে আইন প্রয়োগ করে, আইনশৃঙ্খলা বাহিনী যখন এই প্রসঙ্গগুলোতে খুব শক্তিশালীভাবে আইনের প্রয়োগটা করবেন, তখন এই প্রসঙ্গগুলোকে নিয়ন্ত্রণ করা যাবে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আপনাকে শেষ প্রশ্নটি করতে চাই। ব্যক্তি ডক্টর তৌহিদুল হক নিজেকে আগামী 5 বা 10 বছর পর বাংলাদেশ সমাজ সংস্কারের কোন জায়গায় দেখতে চান? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি প্রত্যাশা করি আমার জায়গা থেকে আমাদের সমাজে একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তনগুলো আমরা অসংখ্য হোঁচটের মধ্য দিয়ে, অসংখ্য ভুল এবং অব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা আসলে বুঝতে পারছি যে আসলে আমাদের ঘাটতিগুলো কোথায় এবং আমাদের করণীয় জায়গাগুলো কী। এবং সেই জায়গাতে আমাদের এখনও যে সামাজিক বিভাজন আছে, রাজনৈতিক সূত্র ধরে যে সামাজিক বিভাজন আছে, আমাদের নাগরিকরা বুঝতে পারবেন যে আসলে আমাদের এগিয়ে যেতে হলে এত বিভাজন করে আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেই বিভাজন যাতে প্রতিহিংসায় পরিণত না হয়, সেই বিভাজন যাতে সহিংস কোনো আচরণ সৃষ্টি না করে, এরকম একটি সমাজ কাঠামোর তৈরি হোক, এরকম একটি এবং আইনের শাসন সর্বত্র, যেটি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আইনের শাসনই সর্বশেষ কথা, যে এরকম একটা আইনের শাসনের সংস্কৃতি তৈরি করতে পারলে আর কোনো কিছুই আমরা চাই না। এখন প্রশ্ন হচ্ছে যে আইনের সংস্কৃতি তৈরি করা এটা খুব সহজ কোনো বিষয় না। দুইটা বিষয় লাগবে, সদিচ্ছা এবং আইনের যথাযথ প্রয়োগ, সকলের ক্ষেত্রে সমানভাবে আইনের যথাযথ প্রয়োগ। এই পরিস্থিতিগুলো সমানভাবে প্রয়োগের জায়গাটা যে রাজনৈতিক দলই ভবিষ্যতে ক্ষমতায় আসুক, তারা সেটি সমানভাবে এই প্রসঙ্গগুলোকে গুরুত্ব দিবে এবং মানুষের অর্থাৎ নাগরিকের প্রয়োজনকে, সামাজিক প্রসঙ্গকে উপলব্ধি করে এক ধরনের সামাজিক সদ্ভাবের পরিবেশ, সামাজিকভাবে বসবাসের এক ধরনের অনুকূল পরিবেশ কিংবা ব্যবস্থা তৈরির কাজগুলো করবেন এবং মানুষও এই ব্যবস্থাগুলোতে তার যা করণীয়, তার যে দায়িত্বের প্রসঙ্গগুলো নিশ্চিতভাবে তারা পালন করবে। এর মধ্য দিয়ে আমাদের প্রত্যাশিত সমাজ এবং বাংলাদেশ তৈরি হবে। ডক্টর তৌহিদুল হক, ধন্যবাদ আপনাকে আজকে আমাদের প্রশ্নোত্তর পর্বে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।